খাওয়ার পর আবার এসে মুসার শোবার ঘরে ঢুকলো সবাই। মুসা, ফারিহা, কিশোর, রবিন আর টিটু। ঢুকেই বলল কিশোর, রবিন শুরু করো, এবার তোমার ভূতের গল্প। গ্রিন হিলস। বড়দিনের ছুটি, কিন্তু বাইরে বেরোনোর উপায় নেই ওদের। প্রচণ্ড তুষারপাত হচ্ছে, তবে এই জন্য বেরোতে পারছে না ওরা তা নয়। আসল কারণ, খুব ঠান্ডা লেগেছে মুসা ও ফারিহার। অসুস্থ বিছানায় পড়ে থাকতে বাধ্য হচ্ছে ওরা। কি আর করে, রবিন আর কিশোরেরও বাহিরে ঘোরাঘুরি বদ্ধ। মুসা এবং ফারিহাকে সঙ্গ দেওয়ার জন্য মুসাদের বাড়িতে সে বসে থাকে, ওরাও গল্প করে কাটায়। এদিনও গল্পই চলছে, ভূতের গল্প। প্রথম গল্পটা বলেছে মুসা, এবার রবিনের পালা। মুসা বালিশে আধশোয়া হলো তার বিছানায়। বাড়িতে আরেকটা বিছানায় টিটুকে জড়িয়ে ধরে শুলো ফারিহা। মুসার বিছানার দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসলো কিশোর আর রবিন। যেহেতু গল্প বলবেন, সবাই যাতে তার মুখ দেখতে পায় সেজন্য একটা চেয়ারে সবার মুখোমুখি বসলো সে। পায়ের ছাপগুলো ছিল সত্যি বিশাল। বসলে শুরু করলো রবিন, অনেক বড়। এই সময় ঝাড়া দিয়ে ফারিহার হাত ছাড়িয়ে একলাতে উঠে দাঁড়ালো টিটু। আরেকলা হয়ে বিছানা থেকে নেমে জানালার দিকে ছুটে গেল। ব্যাপার কি? অবাক হয়ে তাকালো সবাই। কারণটা জানা গেল একটু পরেই। জানালায় উকি দিল লাল টকটকে নল একটা মুখ কুকুরটাকে দেখে রাজ্যের বিরক্তি নিয়ে মুখ কুচকালো। আহ, ঝামেলা। এই, এটাকে থামাতে বলল। এই টিটু, থাম, আর এইদিকে আয়। ডাক দিল কিশোর। মিস্টার ফক, আপনি এখানে? ফক র্যাম্পার কক, সূত্রে দিল পুলিশম্যান। সরি, মিস্টার ফক র্যাম্পার কট। আগের প্রশ্নটা করলো কিশোর। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, বাগানে সবগুলো সাইকেল একসঙ্গে দেখে বুঝলাম আছো সবাই এখানেই। অনেকদিন দেখি না, তাই ভাবলাম দেখাটা করেই চাই, তাই না? হাসলো কিশোর। আসলে কি জন্য এসেছেন বলি। আমরা কোনো রহস্য পেয়েছি কিনা খোঁজ নিতে। লাল মুখ আরও লাল হয়ে গেল ফকের। ঝামেলা? না না, তা নয়, ঝামেলা। সত্যি কোনো রহস্য পেয়েছো নাকি? মুচকে আসলো কিশোর। পেয়েছি। গোলালের মতো চোখগুলো আরও গোল আর বড় হয়ে গেল ফকের। জানালার দিকে আর একটু এগিয়ে এলো মুখটা। পেয়েছি। গলা খাকারি দিল ফক। এদিক ওদিক তাকালো, যেন দেখতে চাইল আড়াল থেকে কেউ ওর দিকে তাকিয়ে আছে কিনা। তারপর স্বর নিচু করে জিজ্ঞেস করলো, রহস্যটা কি? ভূত। ঝামেলা। রসিকতা করো না তো। ফক ভাবল সে যে ভূত হয়ে গিয়েছিল সেই কথাটাই খোঁচা মেরে মনে করিয়ে দিতে চাইছে কিশোর। না, সত্যি বলছি, রহস্যটা ভূতেরই। সত্যি? ঠাট্টা করছো না তো? না, ঠাট্টা করবো কেন? তার রহস্যটা কি? আমরা আলোচনা করে সিদ্ধান্তে আসতে চাইছি পৃথিবীতে ভূত বলে সত্যি কিছু আছে কি না। ঠান্ডার মধ্যেও ঘামতে আরম্ভ করলো ফক। রুমাল বের করে মুখ মুছল। কৌতূহল ঝিলিক দিয়ে উঠল চোখে। কিভাবে সিদ্ধান্তে আসবে? মুসা একটা ভূতের গল্প বলেছে, ওর আর ফারিহার বাস্তব অভিজ্ঞতার গল্প। এখন বলতে যাচ্ছে রবিন। শুরু করেছিল। আপনি আসলে থেমে গেছে, তা আপনার কি কোনো কাজ আছে আমাদের কাছে? কিশোরের ভঙ্গিটা এমন থাকলে বলুন, না হয় বিদায় হন। খুসখুস করতে লাগলো ফক। আবার এদিক ওদিক তাকালো, তারপর হ্যাঁ হ্যাঁ করে একটা বোকার হাসি দিয়ে বলেই ফেললো, ঝামেলা। যদি কিছু মনে না করো, তোমাদের আলোচনায় কি আমি অংশ নিতে পারি? এরকম একটা প্রস্তাব দিয়ে বসবে স্বয়ং ফক কল্পনাও করতে পারেননি গোয়েন্দারা। ওর মুখের দিকে তাকাতে লাগলো ওরা। টিটু কি বুঝলো কে জানে।
ফগের দিকে তাকিয়ে খোক খোক শুরু করলো সে। ধমক দিয়ে ওকে থামালো কিশোর। আবার তাকালো ফগের দিকে। আপনি আমাদের আলোচনায় অংশ নেবেন? কেন, অসুবিধে কি? হাতে কোনো কাজ নেই আমার। আর কি যে তুষারপাত শুরু হলো, বিচ্ছিরি। সময় একদমই কাটে না, বাইরে বেরোনোও মুশকিল। একটা রহস্য পেলেও হতো, সমাধানের চেষ্টা করতে পারতাম। শোনো, যদি চাও ভূতের গল্প আমিও শোনাতে পারি তোমাদের। কিছু বাস্তব অভিজ্ঞতা আমারও আছে। উৎসাহী হয়ে উঠল কিশোর। ফকির বাস্তব অভিজ্ঞতা? নিশ্চয়ই মজাদার কোনো হাসির ব্যাপার হবে। সহকারীদের অবাক করে দিয়ে রাজি হয়ে গেল সে। বেশ, আসুন। রবিন, দরজাটা খুলে দাও প্লিজ। জানালা থেকে ফগের মুখ অদৃশ্য হয়ে গেল। ওকে ঢুকতে দিচ্ছ? ভালো লাগছে না রবিনের। ভূতের গল্প শোনা না চাই। ও আসলে আমরা কোনো রহস্য পেয়েছি কি না জানার জন্য অস্থির হয়ে উঠেছি। উঠুক, এখন কোনো রহস্য নেই আমাদের হাতে। তদন্ত চলছে না। ও কোনো বাগড়া দিতে পারবে না। তাছাড়া ওকে সরাসরি মানা করে দেওয়াটাও অভদ্রতা হতো। দরজা খুলে দিল রবিন। ফক ঘরে পা রাখতে না রাখতেই ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল টিটু। পায়ের চারপাশে ঘুরতে ঘুরতে গোড়ালিতে কামড়ে দিতে চাইল। চিৎকার করে উঠল ফক। ঝামেলা, আহ ঝামেলা! এই কুত্তা, সর সর! কুকুরটার পেটে কষে এক লাথি হাঁকানোর ইচ্ছেটা দমন করল। লাথি মারলে যদি আর থাকতে না দে ছেলে মেয়েগুলো এই ভয়ে। টিটুকে প্রচণ্ড ধমক লাগালো কিশোর। কান ধরে হির হির করে টেনে আনলো। এক চড় লাগাবে ধরে। কখন কোনো শয়তানিটা করতে হবে তাও বোঝে না, সব সময় এক। জলদি গিয়ে ফারিয়ার কাছে চুপ করে বস। আর কোনো গন্ডগোল করলো না। লেস্টিয়ে চুপচাপ গিয়ে ফারিয়ার বিছানায় উঠল। একটা চেয়ার টেনে বসলো ফক। মুখের ঘাম মুছল। দরজা লাগিয়ে আগের জায়গায় ফিরে এলো রবিন। ঝামেলা। রবিনের দিকে তাকালো ফক। নাও, এবার শুরু করতে পারো। আগে একটা প্রশ্নের জবাব দাও। যে গল্পটা বলবে সেটা কি বানানো না সত্যি? বলাই তো হলো বাস্তব অভিজ্ঞতার গল্প, বানানো হবে কেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই আমার। গল্প শুরু করলো রবিন। অনেক বড় পায়ের ছাপ কোনো বিশাল জানোয়ারের চেপে বসেছে, কারণ মাটি নরম। আগের রাতে বৃষ্টি হয়েছিল। হান্টার রিচে যাচ্ছিলাম, সাপগুলো চোখে পড়তে থমকে দাঁড়ালাম। চোখ বোলালাম চারপাশে। পাহাড়ের ঢলে দাঁড়িয়ে আছি আমি। কোথাও কোনো শব্দ নেই। নিচে হালদি ক্রিকের নীল জল। মাথার উপরে হান্টার রিজের ঘন গাছপালায় ছাওয়া বন। আবার তাকালাম মাটির দিকে। কিসের পায়ের ছাপ এগুলো? কোনো জন্তুর। একপাশে ঝোপঝাড়ের ভেতর দিয়ে বেরিয়েছে বোঝা যায়। পায়ের চাপে চ্যাপ্টা হয়ে গেছে ঘাস। ঝোপের ডাল ভাঙা। ওপরের বন থেকে নেমেছিল ওটা। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার ফিরে গেছে। যেদিক থেকে এসেছিল সেদিকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিচে আমাদের বাড়িটি স্পষ্ট চোখে পড়ছে। ধূসর পাথরে তৈরি পুরনো এক বড় বাড়ি। বহুকাল আগে ইন্ডিয়ানদের বানানো। আবার তাকালাম ছাপগুলোর দিকে। আমি জানি বনের মধ্যে হরিণ আছে, কিন্তু হরিণের পায়ের ছাপ নয়। ওগুলো অন্য কিছু, কুকুর জাতীয় কোনো প্রাণীর। এখানে নেকড়ে আছে নাকি? না, কাউট। ভালো মতো দেখতে গিয়ে আরেকটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। কুকুরটার পায়ের ছাপের পাশে কোথাও এক ধরনের ঘষার দাগ, খুবই অস্পষ্ট।
পেছনে শব্দ হলো, চমকে উঠলাম। ফির তাকিয়ে দেখি বনমোরকের একটা পরিবার হেলে দুলে নেমে আসছে খোলা জায়গাটার দিকে। আমাকে দেখে থমকে গেল। প্রায় মিনিট খানেক অপেক্ষা করলো। আমি কিছু করছি না দেখে পাশ কেটে চলে যেতে শুরু করলো, নিচে ক্রিকের দিকে, বোধহয় পানি খেতে। এত কাছে থেকে বনমোরগ আর কখনো দেখিনি। বেশ বড় আকারের লাল আর ধূসর মেশানো পালক, লাল লাল চোখ দেখে মনে হয় রেগে আছে। পায়ের দিকে তাকালাম, একেবারেই খুদে, যে ছাপ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। ও, এগুলো বনমোরগ হতেই পারে না। ঠক করে মাটিতে এসে পড়ল, কি যেন আমার সামনে মাত্র 2 হাত দূরে। তাকিয়ে দেখি ছোট একটা পাথর। হালে ঠোকর খেতে খেতে লাফিয়ে নেমে গেল কিছু দূর। চমকে গেল পাখিগুলো, কক কক করে উড়াল দিল। পেছনের বন থেকে হুড়মুড় করে দৌড়ে বেরিয়ে এলো একটা মেয়ে। উত্তেজিত ও জিজ্ঞেস করলো, লেগেছে? ভাবলাম আমার গায়ে লেগেছে কিনা জিজ্ঞেস করছে বুঝি। মাথা নেড়ে বললাম, না লাগেনি, অল্পের জন্য বেঁচেছি। তোমার কথা কে বলেছে? গাধা কোথাকার। পাখিগুলোর দিকে নজর মেয়েটার। কোনটা গিয়ে ছাপ দিল ঝোপের মধ্যে, কোনটা বসলো গাছের ঢালে। বেশি ভীতুগুলো আরো দূরে উড়ে গেল গাছপালার মাথার ওপর দিয়ে। আমার দিকে ফিরল আবার মেয়েটা, হতাশ কণ্ঠে যেন নিজেকেই প্রশ্ন করল, একটার গায়েও লাগেনি? লাগলে তো তরপাত দেখতেই পেতে। এগিয়ে এসে আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো মেয়েটা। পরনে শর্টস, গায়ে টি শার্ট, মাথায় লাল সাদা একটা লস অ্যাঞ্জেলস ডচার্স বেলবন ক্যাপ, চোখে লাল কাচের সানগ্লাস। আবার জিজ্ঞেস করলো, সত্যি লাগেনি? কোনটার গায়ে? লাগলে মরে পড়ে থাকতো। অনেক সময় জখম হলেও উড়ে যায়, বনমোরগ অন্যখানে গিয়ে মরে। তাহলে খোঁজোকে ঝোপের মধ্যে। হাত তুলে দেখিয়ে দিলাম, পাথর ছুঁড়তে হলে একটু সাবধানে ছুঁড়ো, আশেপাশে কেউ আছে কিনা দেখে নিয়ে। আমার মাথাটাই ফাটিয়ে দিয়েছিলে আর একটু হলে। লাল গাছের ভেতর দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো মেয়েটা। বড়দের মতো কাজ ঝাঁকিয়ে বলল, বোকার মতো ওভাবে দাঁড়িয়ে থাকলে যে কারো গায়ে লাগতে পারে। রাগ লাগলো মেয়েটার পাকামো দেখে। বললাম, আমি বোকা নই, যে আমি বোকাও নই, যে কারও নই। আমার একটা নাম আছে, রবিন মিলফোর্ড। হেসে ফেলল মেয়েটা। তুমি রেগে যাচ্ছ? রাগে দিয়ের মতো করেই তো কথা বলছো। হাত তুলল। ও আচ্ছা, ঠিক আছে, আর বলবো না, সরি। তোমরা নতুন এসেছো এখানে না? হ্যাঁ, বেড়াতে। ঢালের নিচের ওই বড় বাড়িটাতে উঠেছ? হ্যাঁ। হাত বাড়িয়ে দিলাম। ওটা আমাদেরই, আমার মায়ের। সেও হাত বাড়ালো। আমি নিনা হাউটার্স, কিন্তু সবাই ডাকে গকলস। সারাক্ষণ সানগ্লাস পরে থাকি তো তাই। হাত মেলালাম আমরা। ওর কনুইয়ের দিকে চোখ পড়ল, গোটা 2 গভীর আঁচড়ের দাগ, ঘষা লেগে কেটেছে। জিজ্ঞেস করলাম, ফুটবল খেলো নাকি? গোলকিপার? হাসলো। বললো, আমাকে নিনা ডাকলেই খুশি হব। গগলস শুনতে ভাল লাগে না। ফুটবল খেলি না, শুধু বেসবল। এই দাগগুলো দেখে বলছো তো? এগুলো খেলার সময় পড়ে গিয়ে নয়, পাথরে ঘষা লেগে কেটেছে। ওপরের শৈল শিরাটা দেখিয়ে বলল, বেশিরভাগ সময় ওখানেই কাটাই আমি। রাতে যখন অন্ধকারে আর কিছু দেখা যায় না, তখন আমি একটা ঘাসের ডগা ছিঁড়ে নিয়ে দাঁতে কাটতে লাগলো সে। রাতেও ঘোরাঘুরি করো? কিন্তু বনের মধ্যে। করি, তাতে কি? অন্ধকারকে ভয় পাও নাকি তুমি? প্রশ্নটা এড়িয়ে গিয়ে ছাপগুলো দেখে জিজ্ঞেস করলাম, নিনা, এগুলো কিসের দাগ বলো তো?
মাটির দিকে তাকাইনি এতক্ষণও। সাপগুলো দেখে মুহূর্তে বদলে গেল চেহারা। দাঁত থেকে খসে পড়ল ঘাসের ডগা। সাদা হয়ে গেল মুখ। সানগ্লাস খুলে নিয়ে ঝুঁকে দাঁড়ালো আরও ভালো করে দেখার জন্য। যখন সোজা হলো আবার চোখ বড় বড় করে ফেলেছি। বাদামি মনে দুটোতে আতঙ্ক। এখানে কেন এসেছিল ওটা? ফিসফিস করে নিজেকেই যেন প্রশ্ন করল নিনা। ঢোক গেল। জিজ্ঞেস করলাম, কিসে কি করছিল? প্রহরী বলল, সে কবরের প্রহরী। ছাপগুলোর কাছ থেকে এমন ভঙ্গিতে সরে গেল, মনে হলো ভয় পাচ্ছে। কবরের প্রহরী। আবার ছাপগুলোর দিকে তাকালো। এত নিচে আর নামিনি কখনো। গলা কাঁপছে ওর। মুঠো করে ফেলেছে হাত। নিনা। জবাব না পেয়ে ওর কাঁধে ধরে ডাকলাম, নিনা, কি ওই কবরের প্রহরী? আমার দিকে চোখ তুলে তাকালো। একটা কুকুর রহস্যময় কণ্ঠে বলল, বিশাল কালো। এত বড় কুকুর কোথাও দেখতে পাবে না আর। তবে ওটা কুকুর নয়। দ্বিধায় পড়ে গেলাম। বলছে কুকুর, আবার বলছে কুকুর নয়। সেটা আবার কি? বললাম, কি যাতা বলছো? হয় কুকুর নয়তো অন্য কিছু। একসঙ্গে দুটো প্রাণী হতে পারে না। পারে। নিচু সুরে জবাব দিল নিনা। ভূত প্রেতাত্মা পারে। বিশাল কালো কুকুরের রূপ ধারণ করে থাকে ওটা। দানব। ওর হাতের দিকে তাকিয়ে দেখলাম কাঁপছে। বিশ্বাস করতে পারলাম না। যত সব ফালতু কথা। তোমার কাছে ফালতু মনে হতে পারে, কিন্তু এই এলাকার সবাই জানে ওটার কথা। পাহাড়ের ওপরে ওই চূড়ার কাছে ইন্ডিয়ানদের একটা গোরস্থান আছে। বহুকাল আগে নিচের উপত্যকায় বাস করত সেনিকা ইন্ডিয়ানরা। কবর দিত ওপরে। ওখানে যাদের কবর দেওয়া হয়েছে তাদের পাহারাতে ওই ভুতুরে কুকুরটা। তাকিয়ে রইলাম নিনার দিকে। ভূত, প্রেত, দানব, কবরখানা পাহাড় দেয়, ভুতুরে কুকুর, এসব কি বলছো? আবার তাকালাম ছাপগুলোর দিকে। কুকুরের পায়ের এত বড় ছাপ আর দেখিনি আমি। দানবীয়টা। সূর্য ডুবে গেছে। অন্ধকার নামলো পাহাড়ে। গাছের মাথায় কাঁপন তুলে বয়ে গেল এক ঝলক বাতাস। মর্মর শব্দে মাটিতে গড়ালো শুকনো ঝরা পাতা। আমারও ভয় লাগতে আরম্ভ করছে। ওকে বললাম, ভূতেরা মাটিতে পায়ের ছাপ ফেলে না। সে কথা আমিও শুনেছি, কিন্তু এই ভূতটা ফেলে। কুকুরের মতো গলা ছেড়ে ডাকে, পাহাড়ের উপর ঘুরে বেড়ায়, এমনকি খুনও করে। আমার দিকে তাকালো। রবিন, কখনো পাহাড়ের উপরে যেও না কোনোখানে। শৈলশিরাটা দেখালো নীলা। ওদিকে বিরাট এক ওক গাছ আছে। তাই গাছে মৃত্যু পড়ি, গেলে মেরে ফেলবে তোমাকে। সত্যি বলছি, বিশ্বাস করো আমার কথা। বিরাট ওক, মৃত্যু পড়ি। রূপকথায় মায়াপুরের রাক্ষস খক্ষসের ক্যাচ্ছা শোনাচ্ছে যেন আমাকে নিনা। তাকালাম ওর দিকে। ওর চোখে আতঙ্ক আমাকেও যেন ক্রাশ করতে আরম্ভ করলো। অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো শরীরে। হাতের তালু ঠান্ডা হয়ে এলো। মুখের ভেতরটা গেল শুকিয়ে। জোরালো হলো বাতাস, নড়িয়ে দিল ঢালপালা। ঝরে পড়তে লাগলো আরো অনেক শুকনো পাতা। তীক্ষ্ণ একটা চিৎকার শোনা গেল আচমকা, কুকুরের ডাকের মতো। ভীষণ চমকে গিয়ে লাফ দিয়ে আবার কাছে চলে এলো নিনা। আমিও লাফিয়ে উঠলাম, কিন্তু পা দুটি মনে হলো বরফের মতো জমে গেছে। কিসের ডাক জিজ্ঞেস করলাম। ওটাই তো, ফিসফিস করে বলল নিনা। প্রহরী। সূর্য অস্ত গেলেই ডাকে। কোনখান থেকে? আমিও ওর মতো ফিসফিস শুরু করেছি। ওই যে বললাম, পাহাড়ের ওপরে চূড়ার কাছে। ওই যে আবার ডাকছে। ভয়ে ভয়ে বলল নিনা। ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালো। আমি বাড়ি যাচ্ছি। দাঁড়াও 1 মিনিট।
অস্বস্তি লাগছে আমার। ওই ডাক শুনেছ নাকি আরো? ওই ডাক শুনেছ নাকি আরো? মাথা ঝাঁকালো নিনা। দেখেছ ওটাকে? এক মুহূর্ত দ্বিধা করে আবার মাথা ঝাঁকালো সে। কোথায়? পাহাড়ের ওপর। অস্তিত্বটা বাড়লো আমার। তুমি বলছো সবসময় পাহাড়ের ওপর থাকে ওটা, কাল রাতে তাহলে এখানে নেমেছিল কেন? পায়ের ছাপই বলছে নেমেছিল। চোখ আরো বড় বড় হয়ে গেল ওর। মুখ সাদা, শুকনো গলায় জবাব দিল, জানি না, এতদিন তো পাহাড়ের ওপরেই থেকেছে ওটা, কিন্তু কাল রাতে এখানে এসেছি, কিন্তু কাল রাতে এখানে নেমেছিল। এই জন্যই ভয় পাচ্ছ তুমি, তাই না? আমার চোখের দিকে তাকাও নিলাম। এর আগে আর কোনোদিন নিচে নামিনি ওটা। ছাপগুলোর দিকে তাকালো, নিচে উপত্যকার দিকে, তারপর আবার আমার দিকে। কাল রাতে এখানে নেমে তোমাদের বাড়িটার দিকে তাকিয়েছিল ওটা। কার দিকে? কেন তাকিয়েছে জানি না, আমি শুধু জানি এর আগে আর কোনোদিন নিচে নামেনি প্রহরী। আরো জোরে চিৎকার করে উঠল ওটা। চমকে উঠলাম দুজনে। ওই জানালার দিকে তাকিয়েছিল ওটা। হাত তুলে দেখালো নিনা, একমাত্র জানালা যেটা পাহাড়ের এই ঢাল থেকে দেখা যায়। জানালাটা কার ঘরের? গরম নেই, তাও ঘামতে শুরু করলাম। জবাব দিলাম, আমার। দৌড় দিতে গেল নিনা, হাত চেপে ধরলাম ওর। যেতে দাও। ও বলল দেরি হয়ে যাচ্ছে। 1 মিনিট, আমি বললাম, কিন্তু শুনলো না ও। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিয়ে আবার দৌড় দিতে যাবে। এই সময় মাটিতে পড়ে থাকা চকচকে একটা জিনিস চোখে পড়ল আমার। নিচু হয়ে তুলে নিয়ে বললাম, তোমার সানগ্লাস দাও। হাতটা পেছনে সরিয়ে নিলাম। আগে বলো, ভোরটাকে তুমি দেখার পর কি ঘটলো? দ্বিধা করতে লাগলো। আগে আমার চশমা দাও। দিয়ে দিলাম ওটা। চোখে পড়ে নিল সে। সাপগুলোর দিকে আরেকবার তাকিয়ে আমার দিকে মুখ তুলল। রাতের বেলাও পাহাড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে আমার, বলেছি না। মাথা ঝাঁকালাম। সপ্তাহ দুই আগে ওরকম এক রাতে বেরিয়েছিলাম। এখান দিয়ে যাচ্ছিলাম। একটা রাস্তা চলে গেছে পাহাড়ের ওপরে ঢাল বেয়ে। ওপরে মাথা গেছে কবরস্থানের দিকে। নিষ্ঠা উপত্যকার ওই পথের দিকেই যাচ্ছি। বেড়ানো শেষ হয়েছে আমার, বাড়ি ফিরছি। আসলে তখন হঠাৎ করে চোখে পড়লো ওটাকে। ওপরে পথের একেবারে শেষ মাথায় কয়েকটা গাছের কাছে। দেখতে কেমন, কতবার বলবো, কুকুরের মতন। অনেক বড় কুকুর, রীতিমতো একটা দৈত্য। কি করলে তখন? আমার দিকে তাকিয়ে রইল নিনা। কি আবার করব? পাগল নাকি তুমি? ভূতের বিরুদ্ধে কিছু করা চাই, কিছুই করিনি। পাথর হয়ে গিয়েছিলাম, পা নাড়াতে পারছিলাম না। তারপর ওটা গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল মানে? গায়েব হয়ে গেল মানে গায়েব, একেবারে হাওয়া। সন্দেহ হলো আমার। জিজ্ঞেস করলাম, সত্যি দেখেছিলে তো? বুকের ওপর হাত দুটো আড়াআড়ি রেখে দাঁড়ালো নিনা। তোমার অভিজ্ঞতার জন্য একটা কথা জানাই, মিস্টার রবিন মিলফোর্ডস, যেখানে যে জিনিস থাকে না সেটা আমি দেখি না। চিৎকারটার ব্যাপারে কি বলবে? এই একটু আগে যে দুজনে শুনলাম, নাকি সেটাও শুনিনি? তা শুনেছি, অস্বীকার করতে পারলাম না। কান পাতলাম। থেমে গেছে চিৎকার। নিনা, তোমাকে মিথ্যুক বলছি না। আসলে ভূত প্রেতে বিশ্বাস করি না আমি। এখানে এতদিন আসিনি বলে করনি হয়তো, তবে এখানকার ইন্ডিয়ানদের কথা আমি অনেক কিছুই জানি। আমার মায়ের এক পূর্বপুরুষ ছিলেন মোহক ইন্ডিয়ান। শার্টের গলার কাছে বোতাম খুলে কলারটা ট্র্যাক করে ধরলাম। এই দেখো। কি ওটা? দেখতে পাচ্ছ না একটা মালা? ওয়াম্পাম গুটির, তাও আবার কালো গুটি।
অনেক বড় মোহক যোদ্ধাদের কেবল এই মালা পরতো। মালাটা কয়েক পুরুষ ধরে হাত বদল হতে হতে মার হাতে পড়েছিল। আমার গত জন্মদিনে আমাকে উপহার দিয়েছে মা। ছুঁয়ে দেখতে পারি? মালাটা ধরতে দিলাম নিনাকে। বহুকাল আগে এই উপত্যকারে বাস করত মোহকরা। নিনা বলল, হয়তো তোমার মায়ের পূর্বপুরুষ সেই ইন্ডিয়ান যোদ্ধাও এই এলাকায় ছিলেনই তো। আমি বললাম, ওই বাড়িটা তো তার কাছ থেকেই পাওয়া। মালাটার মতন হাত বদল হতে হতে ওটাও মার দখলে এসেছে। তার মানে তোমার পূর্বপুরুষ সেই ইন্ডিয়ান যোদ্ধাকেও মৃত্যুপুরীতেই কবর দেওয়া হয়েছে। হতে পারে। ওই মৃত্যুপুরীটা কি বলো তো? অনেক বড় একটা গুহা, পাহাড়ের ভেতরে সুড়ঙ্গের মতো ঢুকে গেছে। মৃত্যুর সময় ইন্ডিয়ান যোদ্ধারা গিয়ে ঢুকতো ওর মধ্যে। কেবল বীরেরাই ঢুকত। সাধারণত ইন্ডিয়ানদের জন্য বারণ। কড়াকড়িভাবে এই নিয়ম মেনে চলত ওরা। একবার ঢুকলে কেউ আর জীবিত বেরোতে পারে না। ওখান থেকে। সেজন্য নাম হয়েছে মৃত্যুপুরী। তুমি ঢুকেছ কখনো? রাগ করে মালাটা ছেড়ে দিল নিনাম। বললাম, না, কেউ জীবিত বেরোতে পারে না ওখান থেকে, কেউ না। তাই তুমি বিশ্বাস হচ্ছে না নাকি? দেখো রবিন, বোকামি করে কিছু করে বলো না। ওই চূড়ার কাছে যেও না। গোরস্থানটা অনেক দূরে থাকবে। কোনো মতেই মৃত্যুপুরীর ধারে কাছে যাবে না। যদি যাও, কোনোদিন আর ফিরবে না, বলে দিলাম। কবরের প্রহরী ছাড়বে না তোমাকে। গুড বাই জানিয়ে বাড়ি রওনা হলাম দুজনে। বাড়ি ফিরতে 15 মিনিটের বেশি লাগলো না আমার। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। ভয়ও পাচ্ছি। চারদিকে নানা রকম শব্দ। আলো থাকতে যেগুলো ছিল না, বারবার মুখ ফিরিয়ে কাঁধের ওপর দিয়ে তাকালাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। রাতে ডিনার খেতে বসে মা আর বাবাকে বললাম গোরস্থানটার কথা। ভূতের কথাটা চেপে গেলাম। বললে যদি হাসাহাসি করে। ওই এলাকার অনেক ইতিহাস জানে মা। বলল ইন্ডিয়ানদের 6টা উপজাতি বাস করেছে ওখানে। গোরস্থানটার কথাও জানে। কথিত আছে, ওটাকে কেউ অবহেলা করলে, ওটার ওপর দিয়ে তাচ্ছিল্য করে হেসে গেলে তার উপর নাকি অভিশাপ নেমে আসে। খাওয়ার পরপরই শুতে চলে গেল মা আর বাবা। সারাদিন এখানে ওখানে ঘুরে বেরিয়ে ক্লান্ত, কিন্তু আমার ঘুম এলো না। বিছানায় শুয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। ভাবতে লাগলাম কালো কুকুরটার কথা। ভূত প্রেত বলে কিছু নেই, অনেকের কাছেই শুনি। তাহলে নিনা কি দেখলো? হতে পারে বড় নেকড়ে অথবা কাউট। বুনো কুকুরও হতে পারে। মালিককে হারিয়ে বুনো হয়ে গেছে কোনো পোষা কুকুর। কিন্তু হঠাৎ করে ওটা নিচে নামলো কেন? আমাদের বাড়ির দিকে তাকিয়েই বা থাকবে কেন? মনে হচ্ছিল ঘুম আর আসবে না, তবে ঘুমিয়েছি। অনেকক্ষণ পরে জানি না জেগে গেলাম। আপনি খুলে গেল চোখের পাতা। কেন জাগলাম? কিসের শব্দে? মনে হলো বাহিরে কিছু একটা নড়াচড়া করছে।